বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এই অংশটি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমরা প্রজনন বা জনন ক্রিয়াটি নিয়ে আলোচনা করব। পৃথিবীতে যে জীব হিসেবে জন্মগ্রহণ করবে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু প্রতিটা জীব তার এই মৃত্যুর পূর্বে তার নিজস্ব বংশধর সৃষ্টি করে রেখে যেতে চায়, যাতে করে তার মৃত্যুর পর তার অস্তিত্বটা তার ওই বংশধরের মাধ্যমে পৃথিবীতে টিকে থাকে। আর এই জন্য প্রত্যেকটা জীবের জনন কার্য আহ, আবশ্যিক হয় এবং এই জনন কার্য আবার দুই প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়। একটা হলো অযৌন জনন প্রক্রিয়া, আরেকটি হলো যৌন জনন। অযৌন জনন প্রক্রিয়াতে সাধারণত ভিন্নধর্মী কোষের মিলন ছাড়াই এই জনন ক্রিয়াটা সম্পন্ন হয়। কোনো জীবের অংশবিশেষ থেকে নতুন জীবের সৃষ্টি হলে তখন সেটি অযৌন প্রজনন প্রক্রিয়া হিসেবে আমরা গণ্য করে থাকি। তো এগুলোর মধ্যে প্রথমে দেওয়া আছে হলো স্পোর উৎপাদন করা। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে অণুবীজ বা স্পোরের মাধ্যমে তারা বংশবিস্তার করে। যেমন মিউকর অসংখ্য স্পোর তৈরি করে এবং তারা বংশবিস্তারের কাজ সুসম্পন্ন করে। অঙ্গজ বিস্তার। উদ্ভিদের শরীরের বিশেষ খণ্ডিত অংশগুলোকে যখন তারা বংশবিস্তারের কাজে ব্যবহার করে তখন সেটি হলো অঙ্গজ বংশবিস্তার, অঙ্গজ জনন পদ্ধতি। প্রাকৃতিকভাবে দেহের খণ্ডায়ন, অর্থাৎ দেহকে নানাভাবে খণ্ডায়িত করে তারা এই বংশবিস্তারের কাজ সুসম্পন্ন করে। অনেক সময় এটি মূলের মাধ্যমে করে এবং মূলে সাধারণত খাদ্য সঞ্চয় করে রাখে এবং এটি পরবর্তীতে বংশবিস্তারের কাজে তারা ব্যবহার করে, যেমন মিষ্টি আলু। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে অনেক সময় বংশবিস্তার করে এবং এই রূপান্তরিত কাণ্ডের অংশে তারা খাদ্য সঞ্চয় করে রাখে। এগুলোর মধ্যে যেমন একটি আছে হলো টিউবার। এই টিউবারটা হলো এদের বিশেষ ধরনের চোখ থাকে এবং এরা কন্দের মাধ্যমে সাধারণত বংশবিস্তারের কাজটি সুসম্পূর্ণ করে। যেমন আমরা যে আলু খাদ্য হিসেবে গ্রহণ করি, এটিতে যে চোখের অংশটি থাকে এই অংশগুলোকে কেটে যদি আমরা রোপণ করি তাহলে অতি সহজেই সেখান থেকে নতুন চারাগাছ তৈরি হবে। রাইজম মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে। এটি পর্ব, মধ্যপর্ব এই অংশগুলি আছে। এর মধ্যেও প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে রাখা হয়, যেমন আদা। এটি খাবার হিসেবে ব্যবহার হয় এবং এটির মাধ্যমে তারা বংশবিস্তারের কাজও সুসম্পন্ন করে। কন্দ বা বাল্ব, পেঁয়াজ রসুন জাতীয় যেগুলো বাল্বের মতো দেখতে, এগুলোর কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল এই অংশগুলো আছে যার মাধ্যমে নতুন উদ্ভিদের তারা জন্ম দেয়। এরপরে আছে স্টোলন। কচুরলতির কথা তোমরা নিশ্চয়ই শুনে থাকবা। এগুলো জননের উদ্দেশ্যই হলো তারা নতুন করে মুকুল তৈরি করবে এবং এই অংশে তারা প্রচুর খাদ্য জমা রাখে এবং পরবর্তীতে বংশ বিস্তার করতে সাহায্য করে। এরপরে আছে অফসেট। কচুরিপানা, টোপাপানা এগুলো সাধারণত তাদের পার্শ্বের অফসেট থেকে বংশ বিস্তার করে। বোলবিল, বোলবিলটা হলো কাক্ষিক মুকুলের একটা বৃদ্ধি পাওয়া অংশ যথাযথভাবে বৃদ্ধি না হয়ে পিণ্ডের মতো গোল আকৃতি ধারণ করে। যেমন আমরা গাছে যে ধরনের চুপড়ি আলু দেখি, এগুলো এই বুলবিল হিসেবে পরিচিত এবং এগুলোর মাধ্যমে তারা বংশ বিস্তার করে উদ্ভিদ। পাতার মাধ্যমে, পাতার কিনারা থেকে কখনো কখনো নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে, যেমন পাথরকুচির পাতা। এই পাতার অংশকে মাটিতে যদি উপযুক্ত পরিবেশে রাখা হয় তাহলে এর মাধ্যমে কিন্তু বংশ বিস্তারের কাজটি সুসম্পন্ন হয়। এরপরেও আছে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার প্রণালী। আম, কমলা, লেবু, পেয়ারা ইত্যাদি বিভিন্ন গাছের কলম তৈরির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় মাতৃ উদ্ভিদ থেকে
অনেক ভালো পরিবেশে তার অংশগুলোকে ব্যবহার করে এই ধরনের কার্য সম্পূর্ণ করা হয়। এখানে যে রকম আছে কলম, শাখা কলম, তারপর আরো বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে তারা বংশবিস্তারের কাজটি সম্পূর্ণ করে থাকে। এখন আমরা দেখব যৌন জনন প্রক্রিয়াতে উদ্ভিদ কিভাবে বংশবিস্তার কাজ সুসম্পন্ন করে। একটা উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়ার অন্যতম প্রধান অংশ হলো ফুল। আমরা জানি আদর্শ ফুলের 5টি অংশ থাকে: পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর, দল, পুষ্পাক্ষ। এখন এই ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে তার মধ্যে ফার্স্ট অংশটার নাম হলো বৃতি। ফুল যখন স্বাভাবিক অবস্থানে, অর্থাৎ প্রথমে যখন এটি একটা কাক্ষিক মুকুল থেকে বের হয়, তখন পাতার মতো সবুজ অংশ ফুলের অংশগুলোকে ঢেকে রাখে। এটি সবুজ হওয়ায় সাময়িকভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে অংশগ্রহণ করে এবং খাবার তৈরিতে সাহায্য করে। প্রাথমিক অবস্থায় ফুলকে এটি পোকামাকড়, বৃষ্টি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। দল বা পাপড়ি, এটি ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই অংশটি ফুলকে পরাগায়ন করার মাধ্যমে এই যৌন জনন প্রক্রিয়ার যে প্রাথমিক কাজটি সেটিকে সুসম্পন্ন করতে সাহায্য করে। কারণ ফুলের এই দল অংশটি অত্যন্ত আকর্ষণীয় হয় এবং এর গোড়ায় মধুগ্রন্থি থাকায় সেখানে মধুর খাওয়ার আশায় অনেক কীটপতঙ্গ, মৌমাছি তারা কিন্তু পরাগায়নের কাজটি সুসম্পন্ন করে থাকে। এরপরে আছে পুংকেশর। এই পুংকেশরের পরাগধানীতে যে পরাগ রেণুগুলো থাকে এটির মাধ্যমে পুংজনন কোষ সৃষ্টি হয় এবং এটি গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রীকেশরের অংশে স্থানান্তরের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া সুসম্পন্ন করে। স্ত্রীকেশর, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় এই 3টি অংশ মিলে হয় হলো স্ত্রীকেশর। এই গর্ভমুণ্ডে পুংকেশরের স্থানান্তরের মাধ্যমেই মানে গর্ভধারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার যে প্রাথমিক কাজ সেটি কিন্তু হয়ে যায় এবং যৌন জনন ক্রিয়ার জন্য এই পরাগায়ন প্রক্রিয়ার প্রাথমিক ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপর দেখব পুষ্পমঞ্জুরি কাকে বলে। অনেকগুলো ফুলের অংশ মিলে যখন বিশেষ ধরনের শাখা তৈরি হয় সেই ফুলের সমাবেশটাই হলো পুষ্পমঞ্জুরি। এটি 2 ধরনের হয়ে থাকে, একটি হলো নিয়ত আর একটি হলো অনিয়ত। যখন শীর্ষ ফুলটি ওই পুষ্পমঞ্জুরির একেবারে শীর্ষে অবস্থান করে বড় ফুলটি, তখন সেই বড় ফুলটি শীর্ষে অবস্থান করলে তখন সেটিকে বলা হবে নিয়ত। আর যদি সবচেয়ে ছোট ফুল যদি পুষ্পমঞ্জুরি ঠিক উপরে অবস্থান করে তাহলে সেটি হবে হলো অনিয়ত। এখন আমরা দেখব পরাগায়ন প্রক্রিয়া। পরাগায়ন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা উদ্ভিদ যখন যৌন জনন প্রক্রিয়াতে তারা বংশবিস্তার করবে সেক্ষেত্রে পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুগুলো স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তর প্রক্রিয়া হতেই হবে। আর এই স্থানান্তর প্রক্রিয়াকেই বলা হয় পরাগায়ন। পরাগায়নটি দুভাবে আমরা ভাগ করতে পারি। একটি হলো স্বপরাগায়ন, অন্যটি হলো পরপরাগায়ন। যখন একই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের মধ্যে পরাগায়ন প্রক্রিয়াটি ঘটে তখন সেটি হয় স্বপরাগায়ন। যেমন সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি ক্ষেত্রে স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলে একই প্রজাতির 2টি ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন প্রক্রিয়া ঘটে তখন সেটির ক্ষেত্রে আমরা এই পরপরাগায়নের অপশনটি বলতে পারি। তো এখানে যেমন পাশের একটি আম গাছের পরাগরেণুর মাধ্যমে তার পাশে আরেকটি আম গাছের যদি গর্ভমুণ্ডে এই পরাগরেণুগুলো স্থানান্তর হয়ে পরাগায়ন প্রক্রিয়া ঘটে তাহলে সেই ক্ষেত্রে এটিকেই পরপরাগায়ন হিসেবে আমরা অভিহিত করতে পারি। স্বপরাগায়নের জন্য মাধ্যম আবশ্যিক নয়, কিন্তু পরপরাগায়নের জন্য মাধ্যমটা অবশ্যই প্রয়োজন হয় এবং এটি মাধ্যমের উপর নির্ভরশীল হওয়া এক্ষেত্রে পরাগায়ন প্রক্রিয়াটা পুরোপুরি সুনিশ্চিত করা যায় না। তবে পরপরাগায়নে যেহেতু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে সেক্ষেত্রে এটি পরিবেশের সাথে নতুনভাবে খাপ খাইয়ে নেওয়াটা তাদের জন্য খুব সহজ হয়। অন্যদিকে স্বপরাগায়নের ক্ষেত্রে জাতের যে বিশুদ্ধতা এটি সুরক্ষিত হয়, সেখানে নতুন প্রকরণ সৃষ্টি না হয়
এটি নতুন পরিবেশে পরিবর্তিত অবস্থানে এই পরাগায়নের ফলে উৎপন্ন হওয়া ফসল অথবা বীজ অথবা প্রাণী ইয়া মানে উদ্ভিদের ক্ষেত্রে তারা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপশনগুলো তৈরি না হয়, তারা কিন্তু পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। ফলে এটি বিরূপ পরিবেশে আহ তাদের জীবনযাপন করা বা টিকে থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। পরপরাগায়নের ক্ষেত্রে যে মাধ্যমগুলো আছে তার ক্ষেত্রে বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড় ইত্যাদি বিশেষ ভূমিকা পালন করে। মাধ্যম হিসেবে আমরা পরবর্তীতে এই পরাগায়নের অন্যান্য অপশনগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করছি। একটি হলো পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে তার যে অভিযোজন এবং বিভিন্ন পরিবর্তন। পতঙ্গের মাধ্যমে এই পরাগায়ন প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়। সাধারণত ফুলের পাপড়ির বর্ণ, গন্ধ এবং মধুর অবস্থানটি থাকার জন্য মধুর গ্রন্থিটা সাধারণত ফুলের ভিতরে অবস্থান করে। তখন বিভিন্ন পতঙ্গগুলো এদের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার উপর এসে বসে এবং পরাগায়নের কাজটি সুসম্পন্ন করে। তো পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই মধু গ্রন্থিটা তাদের ভেতরে অবস্থান করে, ফুলগুলো খুবই রঙিন হয়, গর্ভমুণ্ড খুবই আঠালো চটচটে হয়। ফলে পতঙ্গগুলো এর দ্বারা আকৃষ্ট হয়ে অতি সহজে তার কাছে আসে। বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে আমাদের ফুলগুলো অত বেশি আকর্ষণীয় হয় না, কারণ এটি যেহেতু পতঙ্গ পরাগী নয়, সুতরাং পতঙ্গকে যেহেতু আকৃষ্ট করতে হয় না, সে কারণের জন্য এর ফুল কিন্তু অত বেশি আকর্ষণীয় নয়। তবে এই ফুলের পরাগরেণুগুলো অসংখ্য পরাগরেণু তৈরি করে। পরাগরেণু বেশি হওয়াতে কিছু পরাগরেণু নষ্ট হয়ে গেলেও বাকি পরাগরেণু দ্বারা পরাগায়ন প্রক্রিয়াটা সুসম্পন্ন হতে পারে। এটির পরাগরেণুগুলো খুব হালকা, রোমশযুক্ত এবং এগুলো সহজে উঠতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে গিয়েও কিন্তু এর পরাগায়ন প্রক্রিয়াটা করতে পারে। এরপর আছে পানি পরাগী ফুল। পানি পরাগী ফুলগুলো পানির মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া ঘটায়। সাধারণত অসংখ্য এখানে অনেক বেশি পরাগরেণু তৈরি হয় এবং এটি পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং এই ভাসমান পরাগরেণুর মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়। যেমন কদম, শিমুল, কচু এগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে প্রাণীর মাধ্যমে এই পরাগায়ন প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়, কিন্তু প্রাণী ছাড়া এই পরাগায়ন প্রক্রিয়াটি ঘটে না। আমরা কদম ফুলের ক্ষেত্রে দেখছি যে পাখি যখন এই কদম ফুলকে ঠোকর দেয় তার মুখের অংশের সাথে লেগে এই প্রাণীর মাধ্যমে কিন্তু এটি পরাগায়ন প্রক্রিয়া সুসম্পন্ন হয়। আর পানি পরাগীর ক্ষেত্রে পানির মধ্যে যে উদ্ভিদগুলো জন্মে যেমন পাতা শ্যাওলা, সেখানে এর পরাগরেণুগুলো ভাসমান অবস্থায় পরাগধানীতে মানে গর্ভমুণ্ডে স্থানান্তর প্রক্রিয়া ঘটে পরাগায়নটা সুসম্পন্ন হয়। পানির মাধ্যমে হয় বলেই এই পানি পরাগী ফুলগুলো পানির মধ্যেই নিজেকে অভিযোজন প্রক্রিয়াতে সুসম্পন্ন করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী এবং প্রাণী পরাগী এই ফুলগুলো তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো এমনভাবে পরিবর্তন করে যাতে করে তারা উপযুক্ত পরিবেশে নিজেদের পরাগায়ন প্রক্রিয়াটি সুসম্পন্ন করার মধ্য দিয়ে পরবর্তী বংশধর সৃষ্টি করার যে কাজ সেটি তারা সঠিকভাবে করতে পারে। আমরা এই অংশের মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।